হু হু করে ফুপিয়ে কেঁদে উঠলে তরুণ বোতাম খোলার ইচ্ছেটা তখনই ত্যাগ করলো। সাথে সাথে লাইটারের গ্যাস লাইটটাও বন্ধ করে ব্যাটারি লাইট জ্বালালো। জ্বালিয়ে সেটা মেহনুরের পেছনে চৌকির উপর রেখে দিল। মেহনুরের কান্নার সুযোগ নিয়ে ওর দুগালে নিজের দু হাত রাখল তরুণ। মেহনুর ওই মুহূর্তে আবারও ওকে বৃথা চেষ্টায় ধাক্কা দিয়ে ওকে সরাতে চাইল, কিন্তু তরুণের থাবার মতো হাতের জন্য পারল না। তরুণ বিভিন্নভাবে কান্না থামানোর জন্য তোষামত করতে লাগলো ওকে। কাঁদছো কেন মেহনুর? আমি তো তোমার ভাইয়া হই সোনা। ভাইয়া ধরলে কিছু হয় না। তুমি না লক্ষ্মী মেয়ে, কান্না বন্ধ করো তো। লোকে শুনলে খুব খারাপ বলবে। চুপ করো সোনা। আমি তোমাকে কত আদর করি, কত ভালো মেয়ে তুমি। ভালো মেয়েরা কাঁদে না মেহনুর। তরুণ নানাভাবে বোঝাতে লাগলো, চুপ করানোর জন্য নানা কথা শোনালো, কিন্তু মেহনুর এদিকে থামল না। কান্নার জন্য নাক লাল হয়ে রক্ত জবার মতো রং ধারণ করেছে। ঠোঁট দুটো ক্রমশ লাল হয়ে উঠেছে ওর। থরথর করে কাঁপছেও অষ্টজোড়া। তরুণ ওর মুখের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকতেই হঠাৎ ওর ঠোঁট দুটোর প্রতি উন্মাদ হয়ে উঠল। ভয়ঙ্করভাবে ছুঁয়ে দেওয়ার জন্য গাল ধরে এগুতে লাগলো, কিন্তু মেহনুর এবার পাগলের মতো ছোটাছুটি করতে লাগলো ছাড় পাওয়ার জন্য। প্রচণ্ড অস্থিরতায় নাশ হয়ে তরুণকে ধাক্কা মেরে জানালার দিকে ছুটে গেল। এদিকে তরুণ নাকে ব্যথা পেয়ে মাটিতে পড়ে গিয়েছিল। নাকের নিচে ঠোঁটের উপর হাত দিতেই রক্তের উপস্থিতি টের পেল। মাথা ঘুরিয়ে তাকিয়ে দেখল মেহনুর জানালায় বসে দু পা উঠিয়ে জানালার বাইরে ফেলার চেষ্টা করছিল। তরুণ যেই চেঁচিয়ে ওকে ডাক দিয়ে উঠবে, তখনই মেহনুর জানালার মাধ্যমে বাইরে বেরিয়ে গেল। তরুণ তাড়াতাড়ি নাকে রুমাল চেপে সেই জানালা টপকে বেরুলো, কিন্তু মেহনুরকে আর নাগালে পেল না ও। রাগে ক্ষোভে সুরাইয়াকে ইচ্ছে মতো গালিগালাজ করতে লাগলো। নিজের এই রূপ ঢাকার জন্য দ্রুত বাড়ির বাইরে বাজারে চলে গেল তরুণ। মেহনুর তীব্র রূপে হাঁপাতে হাঁপাতে শেষমেশ কাশতে শুরু করেছে। হাঁটুতে হাত রেখে মাটির দিকে নুয়ে আছে। মুখ হাঁ করে নিঃশ্বাস নিতেই হঠাৎ ভক করে বমির ঢেকুর উঠল। অন্যদিকে কলপারে হাত মুখ ধুতে এসেছিল মাহাতিম, কিন্তু দূর থেকে মেহনুরের অমন কাহিল অবস্থা দেখে ভ্রুকুঁচকে তাকিয়ে রইল। মেহনুর লম্বা শ্বাস টেনে নিজেকে ঠান্ডা করার প্রক্রিয়া করছিল, কিন্তু বারবার হাঁপানি রোগীর মতো শ্বাস টান উঠলে মাহাতিম আর সেই দৃশ্য দেখার জন্য দাঁড়িয়ে থাকলো না। দ্রুত বড় বড় পা ফেলে এগিয়ে গেল মেহনুরের দিকে। কাছে গিয়ে ওর উদ্দেশ্যে কিছু জিজ্ঞেস করবে, তখনই মেহনুর মাথা নুয়ে ভক ভক বমি করে দিল। মাহাতিম ওর অবস্থা আশ্চর্য হয়ে গেল। নাক মুখ লাল হয়ে শরীর যেন কনকন শীতের মতো কাঁপছে ওর। মাহাতিম প্রশ্ন করতে গিয়েও শেষমেশ গিলে খেল কথাটা। মেহনুরের জন্য পানি এনে চটপট মুখে পানি দিতে বলল। মেহনুর মুখ ধুয়ে কুলি করতে চোখ শান্ত মাটির দিকে তাকিয়ে রইল। শরীর নিস্তেজ হয়ে আসছে, প্রচণ্ড অসাড়, ক্লান্ত, বিষণ্ণ লাগছে। মাহাতিম ওর অবস্থা দেখে কোমল কণ্ঠে বলল, তোমার কি হয়েছে? হঠাৎ এখানে এসে বমি করলো কেন? জ্বর এসেছে? মেহনুর ধীরে ধীরে মাথা তুলে মাহাতিমের দিকে ঝাপসা দৃষ্টি রাখল। মাথাটা ভোঁ ভোঁ করে চরকির মতো ঘুরপাক খাচ্ছিল। শরীর গুলিয়ে প্রচণ্ড খারাপ লাগছিল। একটুও কথা বলার শক্তি পাচ্ছিল না। আজ ইচ্ছে করছে প্রশ্নগুলোর উত্তর দিতে, এই অসভ্য লোকটাকে সবিস্তরে সব খুলে বলতে, কিন্তু শরীর সায় যেন একটুও পেল না মেহনুর। আধো আধো চাহনিতে পলক ঝাপটাতে লাগলো ও। মেহনুরের অমন অপ্রতিভ অবস্থা দেখে মাহাতিম একটু এগিয়ে আসলো, কিন্তু অবাকের বিষয় হলো মেহনুর একদম ভয় পেল না, এক পাও পিছিয়ে গেল না। ওকে দেখে থরথর করে কাঁপল না, কেমন নিষ্প্রভ দৃষ্টিতে তাকিয়ে থাকলো মাহাতিমের দিকে। মাহাতিম আরেকটু এগিয়ে ওর মুখের পানে শান্ত দৃষ্টি ফেলে তাকালো। মেহনুর এবারও ওর এগুনো দেখে চমকে উঠল না। দানবীয় দেহের সুউচ্চ লম্বার মানুষটা আসলেই খুব লম্বা। তার সামনে দাঁড়ালে নিজেকে একদম এইটুকুনি লাগে। ওই প্রশস্ত বুকটার দিকে তাকালে মনে হয় আস্ত একটা রাজ্য যেন গোগ্রাসে রাখতে পারবে। মাহাতিম ওই ভঙ্গিতেই ওর উদ্দেশ্যে শান্ত সুরে বলল, খারাপ লাগছে? করে তুলবো? মেহনুরের প্রশ্নের জবাবে হ্যাঁ না কিছুই বলল না।
চোখের পাতা হিংস্রভাবে বন্ধ হয়ে আসছে ওর। চিন্তার চাকাও যেন কাজ করছে না। মাহাতিম ওর নিরুত্তর অবস্থা দেখে নেভি ব্লু শার্টের স্লিভ দুটো কোনোই তুলে ফেলল। ওর ঘাড়ের নিচে হাত ঢুকিয়ে দু হাঁটুর নিচে হাত রেখে কোলে তুলে নিল। মেহনুর চোখ বন্ধ করে সমস্ত ভর মাহাতিমের বাহুর উপর ছেড়ে দিল। বন্ধ চোখ জোড়ার দিকে এক পলক তাকালো মাহাতিম। প্রচণ্ড উৎকণ্ঠায় ওর বুকের ভেতরটা যেন ধস এলো। সাথে সাথে দৃষ্টি ফিরিয়ে নিজেকে শক্ত করলো সে। মেহনুরের মুখের দিকে একদম যাবে না। পথিমধ্যে তৌফের সাথে দেখা পেলে তোপ আশ্চর্য চক্ষু তারা বিরাট বড় করে তাকিয়ে রইল। মাহাতিম ওকে সংক্ষিপ্ত ঘটনা বলতেই রাস্তা ক্লিন কি না সেটা দেখতে বলল। তো সব কিছু চেক করে মাহাতিমকে নিশ্চিন্তে যেতে বলল। মাহাতিম সোজা আঙিনা পেরিয়ে সিঁড়ি ধরে মেহনুরের রুমে গিয়ে থামলো। ওকে বিছানায় শুইয়ে দরজাটা ভেতর থেকে খিল তুলে আটকালো। পুনরায় ফিরে এসে মেহনুরের কাছে বসলো। মেহনুর ততক্ষণে যেন গভীর নিদ্রায় তলিয়ে গিয়েছে। ওর ম্লান মুখটার দিকে তাকালো মাহাতিম। একটু এগিয়ে গেল ওর মুখের দিকে। চিকন চিকন আঙুলগুলো ধরার জন্য আবারও মন ব্যাকুল হয়ে উঠেছে। নিজেকে কঠোরভাবে সংযত করে ওর মাথায় হাত রাখলো মাহাতিম। ধীরে ধীরে কপাল থেকে মাথায় হাত বুলিয়ে দিতে থাকলো ওর। মেহনুরের মুখের দিকে তাকিয়ে অন্যমনস্ক ভঙ্গিতে বলল, তোমার শরীরে তো জ্বর নেই, কিন্তু বমিটা করলে কেন? তোমার অবস্থা দেখে মনে হচ্ছে কেউ তোমাকে গলা টিপে ধরেছিল। মাহাতিমের কণ্ঠ শুনেই হোক বা অন্য কোনো কারণে মেহনুর কিছুক্ষণ পর ঘোরের মধ্যে অনবরত বলতে লাগলো, বমি পাচ্ছে, বমি করব, বমি পাচ্ছে। মাহাতিম ওর কথায় অস্থির কণ্ঠে বলল, বমি করবে? তুমি তো হুঁশে নেই। তুমি তুমি চোখ খুলো তো, তুমি কি শুনতে পাচ্ছ? মেহনুরের গালে আলতো থাপ্পড় দিয়ে চেতনা ফেরানোর চেষ্টা করছে মাহাতিম। মেহনুর এতে চোখটা পর্যন্ত খুলল না। এক পর্যায়ে মেহনুর আবার বিড়বিড় করে উঠলে মাহাতিম ওর গালে মৃদু থাপ্পড় দেওয়া বন্ধ করলো। ওর ডান গালে গাঢ় করে হাত রেখে মাহাতিম ওর মুখের উপর ঝুঁকলো। মেহনুর ঘোরের মধ্যেই বলে উঠল, তরুণ ভাইয়া গায়ে হাত দিও না, বমি পাচ্ছে। আম্মা বমি পাচ্ছে, আমার বমি পাচ্ছে। অচেতন মেহনুরের মুখ থেকে এমন ভয়াবহ শব্দ শুনে স্তব্ধ হয়ে গেল মাহাতিম। নিজের কান দুটো পর্যন্ত ঝিঝি করে বাজছে। কি শুনল সে? মেহনুরের গায়ে তরুণ হাত দিয়েছে। আচ্ছা, নামটা কি? সে ঠিক শুনেছে নাকি ভুলভাল শুনল? এমন একটা পরিস্থিতি হলো মাহাতিম তখন স্বাভাবিক চিন্তা চেতনাও যেন গুলিয়ে ফেলল। বারবার কল্পনায় ভাবতে লাগলো তরুণ ওকে বাজেভাবে স্পর্শ করেছে। মেহনুর তাতে ছটপট করছে, ছাড় পাওয়ার জন্য ছোটাছুটি করছে। তরুণ আরও হিংস্র হয়ে ছোঁয়ার পরিমাণ বাড়িয়ে দিয়েছে। এদিকে মেহনুর চেঁচামেচিও শুরু করে দিয়েছে। এরপর আর ভাবতে পারলো না মাহাতিম। তড়াৎ করে ওর পাশ থেকে উঠে দাঁড়ালো। শরীরের ভেতর রক্তের স্রোত টকবক টকবক করে ফুটছে। এখনই যেন আগ্নেয়গিরির লাভা উদ্গীরণ হবে। মেহনুরের রুম থেকে রাগান্বিত মেজাজে বেরিয়ে গেল সে। সিঁড়ি ধরে হনহন করে নামতেই ঘুম ঘুম চোখে কলপারের জন্য বাইরে যাচ্ছিল নীতি। মাহাতিমের অমন ক্রুদ্ধ ভঙ্গির মেজাজ দেখে চোখ কচলানো থমকে গেল। চকিত দৃষ্টি ছুড়ে মাহাতিমের দিকে ছুটে গেল। মাহাতিম তখন নীতির পাশ কাটিয়ে দ্রুত বেগে সিঁড়ি ধরে নিজের রুমের জন্য যেতে লাগলো। পেছন থেকে ওর হাবভাব দেখে শঙ্কিত মুখে ছুট লাগালো নীতি। পেছন পেছন দৌড়ে যেতেই প্রশ্ন করতে লাগলো ওকে, মাহাতিম ভাই, ভাই দাঁড়াও, ভাইয়া কি হয়েছে? ভাইয়া আসতে চলো, এভাবে দৌড়াচ্ছ কেন? জবাব দাও। নীতির প্রশ্নমালা চলতে থাকলো ঠিকই। রাগে ভস্ম হওয়া মাহাতিম সেটার একটা উত্তরও দিল না। রুমে ঢুকে কাঠের আলমারি খুলে এমন একটা বস্তু বের করলো, সেটা দেখে নীতি একদম বিস্ফোরণ চাহানিতে চিল্লিয়ে উঠল, খবরদার ভাই, এটা বের করো না। আমরা এখন শহরে নেই, এটা গ্রাম। এখানে এইসব জিনিস বের করে না ভাই। কি হয়েছে আমাকে বল, আমি সব হ্যান্ডেল করছি ভাইয়া। ফর গড সেক তুমি ঠান্ডা হও ভাইয়া, ঠান্ডা হও। আমি আছি তো, নীতি সব ঠিক করে দিবে। তুমি আমাকে খুলে বলো। নীতির অস্থির চাউর দেখে মাহাতিম কঠোর দৃষ্টিতে এক পলক তাকালো। একবারে ওর চোখে চোখ রেখে রাগী দৃষ্টিতে তাকিয়ে বলল, তোকে যদি কেউ মোলেস্ট করার চেষ্টা করে, ওই সময় আমার কি করা উচিত? এই মুহূর্তে কোনো পাল্টা প্রশ্ন করবি না।
একদম কাট কাট আনসার দিবি, ইনস্ট্যান্ট উত্তর দে আমায়। মাহাতিমের কথা শুনে মুখের বুলি হারিয়ে ফেলল নীতি। মাহাতিম তখনও রাগী দৃষ্টিতে তাকিয়েই আছে। নীতি কিছুক্ষণ স্থির দৃষ্টিতে তাকিয়ে থেকে ধীর কণ্ঠে প্রত্যেকটা শব্দ থেমে থেমে বলল, তুমি তো তাকে মেরেই ফেলবে। কাঙ্ক্ষিত এবং যোগ্য জবাব পেয়ে তৎক্ষণাৎ নিজের কঠোর দৃষ্টি নীতির উপর থেকে সরিয়ে ফেলল মাহাতিম। হাতে থাকা চকচকে সিলভার রঙের ভারী বস্তুটা দ্রুত গতিতে টি শার্ট উঠিয়ে পেটের বাঁ পাশে প্যান্টের সাথে গুজে রাখলো। আবার দৃষ্টি তুলে নীতি স্তম্ভিত মুখের পানে কাঠিন্য সুরে বলল, তুই সামনে দেখে মুখ খারাপ করলাম না, কিন্তু তরুণের বাচ্চাকে আমি ছাড়বো না। ওই শালা রিতরামি যদি না ছুটিয়েছি দেখিস, ওর কারেন্ট একেবারে নিভিয়ে দেব। ওর আসল জায়গায় যদি মেইন কাজ না সারছি, আমি ওর। মুখ থেকে বাজে কথা ছিটকে আসার পূর্বেই তড়িঘড়ি করে থামিয়ে দিল নীতি। মাহাতিমের একদম সামনে দাঁড়িয়ে ভীত অবস্থায় নিজেকে শান্ত করে জোর খাটিয়ে বলল, আমরা কিন্তু শহরে না ভাইয়া, তোমাকে এই কথাটা মাথায় রাখতে হবে। তুমি কিন্তু এই মুহূর্তে কোনো প্রকার সিন ক্রিয়েট করতে পারবে না। আমরা এখন জমিদার বাড়িতে আছি। এই বাড়ির নাম ধাম যদি একটু এদিক ওদিক হয় তাহলে কেমন ভয়াবহ অবস্থা হবে একবার ভেবে দেখো। তুমি আপাতত ঠান্ডা হও। জাস্ট জানি তুমি এইসব নস্টালজিক ব্যাপারগুলো নিতে পারো না, কিন্তু কিন্তু ভাই কে মমলেস্ট হয়েছে? কার জন্য তুমি তরুণের উপর তেড়ে যাচ্ছিলে? তরুণ কি করেছে? একটু আগের ঘটনাগুলো আবার মনে পড়ল মাহাতিমের। অমনি রাগের চোটে টেবিলের পায়ে জোরে একটা লাথি মারল। সেই লাথির কারণে কাচের গ্লাসটা খাড়া থেকে কাত হয়ে নিচে গড়াতে যাচ্ছিল। নীতি তাড়াতাড়ি টেবিলের কাছে সেই গ্লাসটা ধরে সোজা করে রাখল। রাগে নিঃশ্বাসের গতি বেড়ে গেছে মাহাতিমের। কয়েক পা পিছিয়ে ধড়াম করে বিছানায় বসে পড়ল সে। মুখটা দুহাতে তালুতে ঢেকে রাগ সংবরণের চেষ্টায় আছে। তরুণকে যদি এই মুহূর্তের সামনে পায়, ওর শরীরের চামড়া উঠিয়ে তেজ মিটিয়ে দেবে। গলায় দড়ি বেঁধে চামড়া খসিয়ে জিপের পেছনে ছোটাবে। ওর জন্য যখন উত্তপ্ত মস্তিষ্কে উপযুক্ত শাস্তির চিন্তা করছিল, তখনই চিন্তার জালে ছেদন করে নীতি বলে উঠল, ভাইয়া তরুণ কার সাথে বাজে কথা করেছে? কাকে মমলেস? প্রশ্নটা সম্পূর্ণ করতে পারল না নীতি। পথিমধ্যে মাহাতিমের তেজালো কণ্ঠ এসে থামিয়ে দিল ওকে। সেই তেজালো কণ্ঠে চিবিয়ে চিবিয়ে বলল, মোলেস্ট করেনি, শালা শয়তানটা সুযোগে কোপ মেরেছে। মেহিনুরকে মেবি একা পেয়েছে, অমনি শয়তানের জিব্বা টস করে উঠেছে। কুত্তর মতো পেটাতে পারতাম, মারতে পারতাম হারামজাদাকে। উফ, এই মুহূর্তে কি উচিত? তাড়াতাড়ি বল, কি করা উচিত? প্রচণ্ড উত্তেজনায় টকবক করে উঠল মাহাতিম। রাগের চূড়ান্ত অবস্থা ওর চোখে মুখে পরিদৃষ্ট। এই মুহূর্তে সত্যিই নিজেকে সামলাতে পারছে না ও। কোনোভাবে তরুণকে একবার হাতের মুঠোয় এনে কেচে ফেলবে একদম। নীতি পরিস্থিতি অমন গরম দেখে দ্রুত মাহাতিমের উদ্দেশ্যে অস্থির ভঙ্গিতে বলল, ভাইয়া দেখো, আগে নিজেকে কন্ট্রোল করো। বেশি উত্তেজিত হয়েও না। এই সময় বাড়িতে কেউ না থাকলে ওই বজ্জাত শেফালি ঠিকই ঘাপটি মেরে আছে। যদি উচনিচ কিছু ঘটিয়ে ফেলো, সম্পূর্ণ দায়ভার মেহরুনের উপর এসে পড়বে। এসব ঘটনায় কিন্তু মেয়েরা বেশি ভিকটিম হয়, তাই সাবধান করে দিচ্ছি ভাইয়া, নিজেকে ঠান্ডা করো। মাহাতিম ওর কথার মাঝে দাড়ি বসিয়ে আদেশ সূচকে বলল, তুই ওর রুমে যা এক্ষুনি। ওর অবস্থা কেমন সেটা দেখ। আমি যা করার নিজের মতো করেই করব। শয়তান তো জানে না এই মাহাতিম কি জিনিস। ওর মতো 10টা কুত্তাকে পায়ের নিচে মারাতে আমার টাইম লাগবে না। নীতি টান টান পরিস্থিতির ভেতর শুষ্ক গলায় ঢোক গিলল। গলাটা স্বল্প ভিজিয়ে সম্মতির সুরে মাথা দুলিয়ে রুম থেকে বেরিয়ে গেল। মেহনুরের রুমের দিকে আসতেই সৌভিকের কানে কথাটা দিয়ে গেল। সৌভিক প্রথমে রাগে ক্ষেপে উঠলে পরক্ষণে মাহাতিমের চিন্তায় সবকিছু গুলিয়ে ফেলে। তাড়াতাড়ি তৌফ ও সিয়ামের কানে কথাটা পেরে ফেলে। ওরা দুজনই বাকরুদ্ধ অবস্থায় 2 মিনিট হাঁ করে তাকিয়ে থাকে। এরপর মাহাতিমের রুমের দিকে একসঙ্গে 3 জন ছুট লাগায়। নীতি মেহনুরের রুমে ঢোকার আগে বুদ্ধি করে প্রীতি ও ফারিনকে সবকিছু বলে দেয়। এদিকে শাহনাজ দরজা চাপিয়ে ঘুমোচ্ছে দেখে ওকে আর ডাকে না। সুরাইয়া এখন কোথায় আছে সেটা কেউ জানে না। নীতি, প্রীতি, ফারিন একসঙ্গে 3 জন মেহনুরের রুমে আসলো। বিছানায় চোখ বন্ধ করা অবস্থায় মেহনুর চেতনা শূন্য হয়ে আছে। 3 জন সেই দৃশ্য দেখে নিজেদের মুখের পানে কিছুক্ষণ চাওয়াচাই করে।
চোখের ইশারায় কিছু সায় বুঝিয়ে বিছানার কাছে চলে আসে। নীতি ওর মাথাটা নিজের কোলে নিয়ে বসে। প্রীতি রুমে গিয়ে নিজের লাগেজ থেকে গ্লুকোজের বয়াম খুলে একটা ফ্লাক্স ভর্তি গ্লুকোজের পানি নিয়ে আসে। ফারিন একটা গামছা নিয়ে সেটা ভিজিয়ে এনে মেহিনুরের হাত ও পায়ের তালু মুছে দেয়। প্রীতি চামচে করে গ্লুকোজের পানি ধরলে নীতি ওর ঠোঁট ভেদ করে সেটা খাইয়ে দেয়। প্রীতি ফ্লাক্সের ছোট কাপ থেকে চামচ দিয়ে গ্লুকোজ নিতে ক্ষুব্ধ স্বরে বলে, এই বাড়ির মানুষরা খুবই আজব আপু। মা এদিকে মেয়ের খেয়াল রাখে না, দাদা বাড়ির গোপন খবর জানে না, শেফালির আকাপ কারোর চোখে দেখে না। আবার আজকে দেখো, তরুণের মতো খবিস সাহস পেয়ে গদগদে হয়ে ওর গায়ে হাত দিয়েছে। আচ্ছা, সব ঘটনা মেহুনের সাথে কেন ঘটে আপু? কি এটাই রিজন? নীতি ব্যস্ত ভঙ্গিতে এক নজর প্রীতির দিকে তাকালো। খাওয়ানোর জন্য মেহিনুরের ঠোঁটের চামচ কাত করতেই শান্ত স্বরে বলল, মেয়েটার দিকে ঠিক মতো তাকিয়ে দেখ, তাহলে আসল ঘটনা বুঝবি। নীতির এমন কথায় আগা মাথা কিছুই বুঝল না প্রীতি। তবুও বড় বোনের কথায় মান্য করে মেহিনুরের দিকে গভীর দৃষ্টিতে তাকালো। মেহিনুরের দিকে নিবিড় চাহনিতে তাকিয়ে থাকলে পাশ থেকে ফারিন বলে ওঠে, মেয়েটা যে একটু বেশি সুন্দর এটা তুমি দেখো না? একটা মেয়ে যে ওর সৌন্দর্য দেখে হিংসা করতে পারে এইটুকু বুঝে না? ওর বোনগুলোর মধ্যে সুরাইয়া 1 নম্বর ফাজিল। ওই মেয়েকে দেখলে জুটিয়ে মারতে ইচ্ছা করে। ফারিনের কথা শেষ হতেই প্রীতি তীক্ষ্ণ দৃষ্টি ফেলে ভাবুক চিন্তিত ভঙ্গিতে বলে, আচ্ছা, ফ্রক পরিয়ে দিলে কি সত্যি ওকে বাচ্চা লাগবে? মাহিতিম ভাই কি তখন কন্ট্রোল অপশনে থাকতে পারবে? আমার কিন্তু মেয়েটার ফেস মারাত্মক লাগে। প্রীতি কথাটুকু রীতি টানবে ওই মুহূর্তেই চট করে ফারিন বলে ওঠে, সবাই যে এর সময়টা ঘুমায় এটাই সুযোগ নিয়েছে। তরুণ তো দেখি ডেঞ্জারাস টাইপের চালাক। ওর চালাককে কি কেউ ধরতে পারলো না? নীতি এবার মুখ খুলে স্বাভাবিক কণ্ঠে বলল, ওকে যদি নকল চেহারা পড়ে থাকে তাহলে ভালো মানুষটা অবশ্যই ডব খাবে। শেফালি মামি ছাড়া সবাই কিন্তু ভালো মনের মানুষ, যথেষ্ট সহজ সরল। অন্য 10টা গ্রামের মহিলার মতো ওনাদের মনে অত ঘুর প্যাচ নেই। কিন্তু যা কাহিনী ঘটানো এই জমিদার বাড়িতে শুধু শেফালি মামিই করে, আর নিজের মেয়েটাকেও খারাপ ভাবে এক্সপার্ট বানিয়েছে। দেখলি না কিভাবে মাহিতিম ভাইয়ের কাছে চিঠি গুজে দিয়েছেন? এগুলোকে থাবড়ানো উচিত। হান্নান নানা যদিও সহজ মনের মানুষ, কিন্তু আমার মনে হয় তিনি অবশ্যই সবকিছু টের পাচ্ছেন, অথচ মুখে কিছু স্বীকার করছে না। বাড়ির মধ্যে যদি কলহ সৃষ্টি হয় সেটা কিন্তু বাইরের গ্রামবাসীরা ভালো নজর দেখবে না। নীতির যুক্তিপূর্ণ কথা শুনে দুজন চুপ করে থাকলো। কিছুক্ষণের মধ্যে মেহনুর চোখ খুলে স্বস্তি ফিরে পেলে স্বাভাবিক অবস্থায় একটু একটু করে চেতনা ফিরে এলো ওর। তবুও 2 দফা বমি করলো আবারও। শাহনাজ ততক্ষণে ঘুম থেকে উঠে গেলে প্রথম কয়েক মিনিট মূর্খের মতো তাকিয়ে রইল শাহনাজ। তারপর ধীরে ধীরে যখন সম্পূর্ণ ঘটনা জানতে পারল সে মুহূর্তে আর স্বাভাবিক রূপে থাকলো না ও। গর্জে উঠেই হোক বা গালির চোটে তরুণের গোষ্ঠী তখন শাহনাজ একদম চটপট করে দিচ্ছে। বাবা এই ঘটনা জানার পর ভয়ে কেমন গুটিয়ে গেল, কিন্তু সুরাইয়া তখনও লাপাত্তার নজরে রইল। শেফালি ঘুম থেকে মাগরিবের আজানের সময় উঠলেন। আঙিনায় এসে যখন শুনশান নীরবতা দেখলেন, সেই সঙ্গে যখন বাড়ির ভেতর অমন সন্ধ্যার অন্ধকারে বাতিহীন অবস্থা ছিল, তখন শুধু মেহিনুরের রুমেই আলো জ্বালানো হয়েছিল। আবার সেখান থেকে অনেকগুলো স্বরের আওয়াজ শোনা যাচ্ছিল। শেফালি মাথায় ঘোমটা টেনে মোটা শরীরটা নিয়ে সিঁড়ি ধরে মেহিনুরের রুমের দিকে এগুতে লাগলো। ক্রমেই যখন পা এগিয়ে রুমের এসে দাঁড়ালো, তখন সাদা পর্দা সরাতেই রুম ভর্তি সকলকে যেন একত্রে দেখতে পেল। শেফালিকে আচমকা দরজার সম্মুখে দেখে পিনপতন নীরবতায় চুপ গেল সবাই। মেহনুরকে বিছানার মাথার সাইডে পিঠ লাগিয়ে বসতে দেখা যাচ্ছিল। চুলগুলো কেউ সুন্দর করে ফ্রেঞ্চ বেনি করে দিয়েছে ওর। মাথার সবগুলো চুল পিছনে টেনে মোটা একটা বেনি ঝুলছে। কপালের কাছে মাথার শুরু প্রান্তে ছোট ছোট চুলগুলো ছেয়ে আছে। মলিন উদাস বিষণ্ণতায় ঢেকে থাকা উজ্জ্বল লাবণ্য সুন্দর মুখটা একটু যেন তর্জমা করে দিয়েছে কেউ। সবই শেফালি খুঁটিয়ে খুঁটিয়ে দরজার দ্বার প্রান্তে দাঁড়িয়ে পরখ করছিল। শেফালিকে অমনভাবে তাকাতে দেখে সাবির সৌভিকের দিকে সূক্ষ্ম ইশারা করল। সেই ইশারার ইঙ্গিত ধরে সৌভিক তৎক্ষণাৎ হাসি দিয়ে বলল, মেঝু মামির আগমন কিভাবে হলো? আসেন মামি,
আসেন 2 কাপ চা খেয়ে গল্প করি। শেফালি ওর কথা শুনে সৌজন্যতার খাতিরে হাসি দিল, তাও হাসিটা কুশ্রী লাগলো। মনে মনে নাক ছিটকালো সৌভিকরা, কিন্তু মুখের ভাবে সেটা একটুও প্রকাশ করলো না। শেফালির দিকে নমনীয় কণ্ঠে শান্ত ভঙ্গিতে বলল শাহনাজ। মেজমা, আপনার কি কিছু দরকার? শেফালি এবার নীরবতার সুতো কেটে বললেন, ঘরে যে বাতি জ্বলাইতে হয় এইটা কি মনে থাকে না? ঘরদোর তো অন্ধকার হয়ে গেছে। একটু পর আব্বা আসি দেখলে গজগজ করবে। সিয়াম এক ছুলো শেফালিকে সহ্য করতে পারছে না। ঝাড়ু এনে যদি ঝাঁটার মতো বিদায় করা যেত তাহলে সিয়াম দেদার্সে সেটাই করত, কিন্তু ভদ্রতার খাতিরে সেটা করতে পারছে না। সৌভিক মনে মনে ভয় পাচ্ছে, যদি হুট করে মাহাতিম এ ঘরে ঢুকে না জানি এই মহিলা বিবিসির 10টার খবর রটাতে থাকে। মাহাতিম এখন না আসলেই চলে। এদিকে মেহিনুর চুপচাপ নতমুখে বসে থাকলে পাশ থেকে ওর হাতটা শাহনাজ মুঠোয় চেপে ধরে। একটুখানি দৃষ্টি তুলে আর চোখে শাহনাজের দিকে তাকাতেই দেখলো শাহনাজ শেফালির দিকে তাকিয়ে আছে। শেফালি সকলের দৃষ্টিতে যখন অস্বস্তিতে ফাঁসলো, তখন বাধ্য হয়ে নামাজের উসিলায় নিচে চলে গেল। সবাই হাঁফ ছেড়ে বাঁচলেও মেহিনুর মনের ক্যানভাসে যেই বিভীষিকার ঘটনার চিত্র এঁকে ফেলেছিল সেটা মুছে ফেলা বড় দুঃসাধ্য ওর জন্য। কিন্তু ফারিনের কথায় চিন্তা চেতনা থেকে সদ্বিদ ফিরে পেতেই ফারিনের মুখ থেকে শুনল তরুণ নাকি এখনো বাড়িতে আসেনি। ও যদি বাড়িতে ফিরে তাহলে কোন দিক থেকে যে হিংস্র হামলা ঝাঁপিয়ে পড়বে সেটা ওর জানে না। মাহাতিম নাকি নিজের রুমের ভেতর কাউকে ঢুকতে দিচ্ছে না। দরজা যদিও আটকানো না, কিন্তু ওর বিধিনিষেধ অমান্য করা কারোর পক্ষেই সম্ভব না। সবাই চুপচাপ শুনছিল মেহিনুর, সবই চুপচাপ শুনছিল মেহিনুর। সবাই চা নাস্তার খাবারগুলোতে মুখিয়ে থাকলে মেহিনুর একটা কিছু মুখে তুলল না। শাহনাজ অনেকক্ষণ পর নিজের চাপা উদ্বেগ প্রকাশ করে ফেলল। তীব্র উৎকণ্ঠায় জর্জরিত হয়ে বলল, এই ঘটনার কথা বড়দের মধ্যে কাউকে জানাতে না। শাহনাজের মা অর্থাৎ সুজলা জানলে আর কখনোই ওদের স্কুল কলেজে যেতে দেবে না। পথে ঘাটে মানুষ ছিছি করবে, এসব ঘটনা সুজলা নিশ্চয় পছন্দ করবে না। হান্নান শেখও বাড়ির বাইরে পা ফেলতে দেবে না। মেহনুরের মা যদিও সাদাসিধে মহিলা, কিন্তু এসব ঘটনা শুনলে তিনিও ঠান্ডা মেজাজে থাকবেন না। সবাই এক মনে শাহনাজের কথা শুনল, কিন্তু পথে পথে নীতি, সৌভিক, ফারিন, শামিক দফায় দফায় বাধা দিয়ে প্রতিবাদী হওয়ার জন্য রুখতে বলল। কিন্তু শাহনাজ সেসব কথা মানতে নারাজ। এটা মূলত শহর নয়, এটা একটা গ্রাম। এই গ্রামে একবার দুর্নাম রটে যায়, আর সেটা যদি বাড়ির ভেতর থেকেই ঘটে তাহলে মান সম্মান সব ধূলিসাৎ হতে 1 সেকেন্ড লাগবে না। জমজমাট আলোচনা দীর্ঘ সময় নিয়ে শেষ করলো শাহনাজ। প্রতিটি পয়েন্ট সুন্দর এবং যুক্তি দিয়েই বুঝালো। সঙ্গে এটাও বুঝালো মাহাতিমকে থামতে। ও যেন তরুণের গমনে কোনো গণ্ডগোল না করে। তরুণকে বিদায় করার জন্য চোরা পথ অবলম্বন করা লাগবে। ওর মতো ধুরন্ধর ব্যক্তিকে সোজা করার জন্য ধূর্ত পরিকল্পনা প্রয়োজন। এদিকে মাহাতিম তরুণকে পেটানোর জন্য, মারার জন্য যেভাবে গর্জে উঠেছে সেটা এই মুহূর্তেই থামানো অত্যাবশ্যক। কেউ কোনো পথই বের করতে পারল না, কারোর কোনো বুদ্ধিও এখানে থামানোর কাজে আসলো না। ঘন্টা আধা পেরিয়ে গেলে সবাই নিরুপায় হয়ে নিরুত্তম ভঙ্গিতে বসে থাকলো। কিন্তু বুদ্ধির আসল এবং মোক্ষম সূত্রটা কেবল তৌফের মাথায় আসলো। তৌফ সবাইকে মারাত্মকভাবে চমকে দিয়ে বলল, শোনো, অ্যাটেনশন, আমি যা বলি, যেভাবে বলি সবই প্লিজ মনোযোগ দিয়ে শুনবে। আমার কথায় একটা সলিড প্রুফ টেকলি এসেছে। এটা যদি খাটাতে পারি, আমার কলিজা গুরুদা সব বলছে, মাহতিম আনসারি মাস্ট বি ডেফিনেটলি সিরিয়াসলি কুপকাত হবে। তৌফের এমন প্যাচমুখ কথা শুনে সিয়ামোর পিঠে জোরে একটা কিল বসালো। ব্যথার জন্য তো ফরফর করে সবার সামনে অশ্রাব্য গালি দিল। শেষে লজ্জায় নিজেকে আড়াল করতে চেয়ে মূল কথায় ফিরল। আমাদের কাছে চাবি আছে, জাস্ট তালার কাছে গিয়ে চাবিটা একটু মোচড় মারা লাগবে, ব্যাস, এতেই আমাদের অসাধ্য সাধন হয়ে যাবে, শিওর। তৌফ কথাটা এমন ভঙ্গিতে বলল সবাই ওর ভ্রু নাচানো দৃষ্টি ধরে আসল ব্যক্তির দিকে তাকালো। এক মুহূর্ত ওভাবেই নীরবতা কাটলো, কিন্তু পরক্ষণেই সমস্বরে সলিড আইডিয়া বলে জোরে হুল্লোড় তুললে মেহনুর তখন তীব্র শব্দের জন্য বাধ্য হয়ে 2 কানে হাত চাপা দিয়ে চোখ কুঁচকে ফেলল।
কয়েক ন্যানো সেকেন্ডের মধ্যে মেহনুর চোখ খুলে দেখল সবাই ওর দিকে হাসি হাসি দৃষ্টিতে তাকিয়ে আছে। মেহনুর বোকা বোকা চাহনিতে ডানে বামে সবার দিকে দৃষ্টি দিয়ে কান থেকে স্লো মোশনে হাত নামিয়ে ফেলছে। উজবুকের মতো তাকিয়ে থাকতে হঠাৎ মৃদু স্বরে থেমে থেমে বলে, আমার দিকে তাকিয়ে আছো কেন? মেহনুর আটকাতে যাওয়ার কথা শুনে সবাই নিজেদের মধ্যে চাওয়াচাই করলো। পরক্ষণে তৌফ ঠোক গিলে ফেললো। তুমি যদি ভাইয়ের কাছে একবার যেয়ে থামতে বলো তাহলে ভাই কোনো হাঙ্গামা করবে না। তুমি তো বুঝতেই পারছো আমি কি বলতে চাইছি। মেহনুর আবারও কিছুক্ষণ চুপ থেকে বলল, আপনাদের কথা না শুনে ওই লোক আমার কথা শুনবে? মেহনুরের বোকার মতো কথা শুনে সবাই মিটিমিটি হাসল, কিন্তু এখনই কিছু ভেঙে না বলে নিজ থেকে বোঝার জন্য সুযোগ রেখে দিল। তৌফ সবার তরফ থেকে উত্তর প্রস্তুত করে বলল, মানে ঘটনা হচ্ছে কি, তুমি তো এখানে ভিকটিম। অ্যাটলিস্ট তুমি যদি ভিকটিম হয়ে অনুসারী মশাইকে থুক্কু মাহতিম ভাইকে এখনই কিছু করতে না বলো তাহলে তোমাদের জন্যই ভালো হবে। না হলে ভাই সাহেব যে কাহিনী করতে পারে সেই কাহিনী যদি এই গ্রামের মধ্যে ঘটে যায় তাহলে পরদিন যুগান্তর পত্রিকায় একটা হেড শিরোনাম দেখতে পারবা। মাহতিম ভাইজান তো ভালো মানুষ না, এটা তো আমরা ন্যাংটা কাল থেকেই জানি। এর জন্য তোমাকে সাবধান করতেছি, জলদি ভাইকে থামাও। বাড়ির সববার ফিরতে কিন্তু বেশি টাইম নেই। আমরা এইদিকে শেফালি মামিকে টেক্কা মারতেছি। যাও যাও ওঠো, আর বসে থেকো না, তোমার শরীরে এখন আমাদের চেয়েও বেশি পাওয়ার। এই নীতি ছাগলের বাচ্চাই তোমাকে 1 লিটার গ্লুকোজ খাইয়ে দিয়েছে। এখন ওঠো, শাড়ি ধরো আর ভাইয়ের রুমে দৌড় লাগাও। মেহনুর আবারও সবার দিকে উজবুকের মতো তাকালো। এখন ওই তরুণের জন্য মাহাতিমের রুমে যাওয়া লাগবে, তাও কি না একা একা যেতে হবে? কি বলবে মাহাতিমকে? কিভাবে গুছিয়ে বলবে এসব কথা? যতবার মাহাতিমের সামনে স্বাভাবিক চেতনা নিয়ে হাজির হয়েছে ততবারই চেতনার নাম নিশানা পাল্টে দিয়ে অস্থির অবস্থায় কাটকাট হয়ে গিয়েছে মেহনুর। এবার এই ভয়াবহ অস্থিরতার জন্য দেহ থেকে প্রাণ বের হয়ে যায় কিনা কে জানে। বাঘের আস্তানায় গর্জন থামানোর জন্য পা বাড়ালো মেহনুর। ভয়ের তীব্রতায় মনের অবস্থা বড়ই নাজেহাল। প্রচণ্ড ভয়ের জন্য গায়ের পশম কাটা দিয়ে দাঁড়িয়ে গেছে। পা চালাতেও প্রচুর বেগ পেতে হচ্ছে। শুষ্ক গলায় কয়েকবার ঢোক গেল মেহনুর। বদ্ধ দরজায় ধাক্কা দেওয়ার আগে বুকে 3 বার ফু দিল। ঠান্ডা ও অসাড় হয়ে আসা শরীরটা দরজার একদম নিকটে নিয়ে 2 হাত বাড়িয়ে ধাক্কা মারল। ক্যাচ করে একটা শব্দ তুলে বদ্ধ দরজাটা খুলে গেল। তখনই রুমের আবছা অন্ধকারে জানালার কাছে আবিষ্কার করলো লম্বা দেহের মানুষটাকে। সেই মানুষটা জানালার দিকে মুখ দিয়ে কঠোরভাবে দাঁড়িয়ে আছে। তার পেশিবহুল হাত দুটো প্যান্টের 2 পকেটে গুজিয়ে রেখেছে। বাইরে থেকে আসা রাস্তার আলোতে এটুকু বোঝা যাচ্ছিল, তার গায়ে কোনো টি শার্ট নেই। সেই উন্মুক্ত গায়ের উপর ঘামের আস্তরণ লেপ্টে কেমন যেন চকচক করছিল। মোটা মোটা মাংসপেশিগুলো খাপে খাপে ফোলা। তার চওড়া কাঁধের মানুষটার দেহ আসলেই আকর্ষণীয়। জিমখানার সেই বডি বিল্ডারদের মতো চোখ ধাঁধানো। দেখতে বিশাল দেহের মানুষ, সেই সঙ্গে উচ্চতাও যেন অতুলনীয়। লোকটা যদি নিজের বউকে কখনো জড়িয়ে ধরে তাহলে সেই মেয়ে কি আদৌ নিঃশ্বাস নিতে পারবে? দম আটকে মারা যাবে না? সাথে সাথে ধিক্কার দিয়ে চোখ নামিয়ে ফেলল মেহনুর। অসভ্য অভদ্র চিন্তা করার জন্য নিজেকে দুস্তব্ধক গালাগাল দিয়ে সেই রুমের ভেতর পা ফেলে ঢুকল। মাহাতিমের কানে স্পষ্টভাবে সেই পদজোড়ার শব্দ আসছে। পরিচিত সেই শব্দের জন্য কিছুটা বিভ্রান্ত হলেও তৎক্ষণাৎ নিজেকে শান্ত করে নিল। পেছন থেকে আসা আগত বালিকার জন্য কাঠিন্য সুরে বলল, কি জন্য এখানে আসা হয়েছে? পা থামিয়ে চমকে উঠলেও কোনো শব্দ উচ্চারণ করল না মেহনুর। কিছুক্ষণ বোকার মতো চুপ থেকে ধীরে ধীরে গলা খুলে বলল, আপনার সাথে 2টো কথা ছিল। কথাটা শুনে কোনো হেলদোল হলো না মাহাতিমের। যেভাবে দাঁড়িয়েছিল সেভাবেই দাঁড়িয়ে রইল, কোনো উত্তর দিল না সে। চোখের দৃষ্টি আকাশের দিকে স্থির করে চুপ করে রইল। ঠিক ওই সময় বাইরে একটা পিকআপ গাড়ি থামলে সেই গাড়ির আলোতে রুমের অন্ধকার যেন একটুখানি কমল। মেহনুর আবারও দৃষ্টি তুলে মাহাতিমের দিকে তাকালো, কিন্তু সেই দৃষ্টি আর নিচে নামাতে পারল না মেহনুর। শত চেষ্টা করেও পারল না। তখন ভীতু চাহানির দৃষ্টিটা
হঠাৎই যেন শান্ত হয়ে গেল ওর। শুধু মাহাতিমের পিঠের দিকে যেন সম্মোহন দৃষ্টিতে তাকিয়েছিল। হৃদযন্ত্রের বেসামাল ধুকপুকুনি ধীরে ধীরে যেন কমতে লাগলো। সকল ভয় অকস্মাৎ উধাও হয়ে গেল কেন জানি। এতদিন লোকটাকে টি শার্টের মধ্যেই দেখেছে, টি শার্টের ভেতরেই ভয়ঙ্কর ফিটনেস বোঝা যেত লোকটার। হাতের বাইসেপস মাসেলের জন্য টি শার্টের শর্ট স্লিভও কুপকাত হয়ে যেত। এই লোকটা নিজেকে এত বড় বড় করে তাহলে ইয়াংদের মতো কিভাবে বডি ফিটনেস ধরে রেখেছে? বয়স কত? 30-এর ওসপার নাকি আরও বেশি? চিন্তার দুয়ারে কড়া নাড়তেই মাহাতিমের গম গম সুর যেন ওকে বাস্তবে টেনে আনলো। এখানে দাঁড়িয়ে থেকে লাভ নেই, চলে যাও এখান থেকে। মেহনুর এমন কিছুই শুনবে ভেবেছিল, আর সেটাই কিনা কাটায় কাটায় মিলে গেল। কিন্তু এখনই হার মানলে চলবে না। সৌভিক বলে দিয়েছে